বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক পর্যায়ে পদার্থবিজ্ঞানের এটি রিভিশনমূলক ক্লাস। পরীক্ষা প্রস্তুতির অংশ হিসেবে আমরা এই অধ্যায়টি রিভিশন করছি। আমাদের ফার্স্ট জানতে হবে কাজ কাকে বলে। কোন বস্তুতে বল প্রয়োগ করলে সেই বলের যদি স্মরণ ঘটে তাহলে বলা হয় কাজ সম্পাদিত হয়েছে, অর্থাৎ বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে কাজ বলে। বলের অভিমুখে যদি আমরা কোন বস্তুর এস স্মরণ হয় এবং এফ বল প্রয়োগ করা হয় তাহলে কাজ ডাব্লিউ সমান হবে হলো তোমার এফএস। কি হবে বলো তো? এফএস। এফএস যদি নির্দিষ্ট কোণ করে এটা এগিয়ে যায়, সেটা আনুভূমিকের সাথে লব্ধির সাথে কোণ তৈরি করে, তখন এফএস কস থিটা। তখন কি এফএস কস থিটা। কস থিটা। কস থিটাটা বুঝলে কি? ছবিটা যদি এরকম এই যে ধরো এখন কেউ কোনো বস্তুতে বল প্রয়োগ করলো, এখন দেখো এই বস্তুতে আমি কি করলাম, বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার পর বস্তু দেখা গেল যে এই দিকে হলো সরণ, বলের অভিমুখে সরণের উপাংশ হলো এক্স, এখানে কোণ আছে থিটা। তখন উপাংশ কি স্যার? উপাংশ আচ্ছা দেখাচ্ছে। মনে করো এটা হলো একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিকে আমি বলতেছি খাড়া উপরের দিকে এবং নিচ দিকে দুই ভাগে ভাগ করব। খাড়া নিচ দিকে একটা ভাগ করব আর খাড়া উপর দিকে ভাগ করব। এখন এই যে কালো দুটো রেখা যে ভাগ করে দিছি, যদি এটা যদি হয় হলো আর, এটা হলো আর, তাহলে এটা হবে হলো আর কস থিটা, তাহলে এটা হবে হলো আর সাইন থিটা। আর সাইন এটা হলো আর কস থিটা। আর কস থিটা এটা হলো আর সাইন থিটা। উলম্ব দিকে সাইন আর অনুভূমিক দিকে কস। বুঝতে পারছো? এই যে একটা অংশকে দুই দিকে ভাগ করে দিল, এটার নাম হলো উপাংশ, মানে ওদেরই অংশ। শক্তি বা এনার্জি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজে শক্তি, শক্তি কাজ, এই জন্য কাজ এবং শক্তির মাত্রা এবং একক একই হয়ে থাকে। আমরা বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ এরকম দুই রকম কাজ পাই। তো বলের দ্বারা কাজ মানে ধনাত্মক দিকে কাজ, বল যেদিকে প্রয়োগ হচ্ছে বস্তু যদি সেদিকেই যায়।
আর বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ এটি হচ্ছে বল যেদিকে প্রযুক্ত হয় বস্তু তার ঠিক বিপরীত দিকে যায়। শক্তির বিভিন্ন রূপ, মূলত আমরা শক্তিকে 9টা রূপে দেখতে পাই, এখানে রূপগুলো দেওয়া আছে। এবং এই 9টা রূপের মধ্যে সবচেয়ে কমন যে রূপটা সেটা হলো তোমার যান্ত্রিক শক্তি, যেটি 2 ভাগে বিভক্ত, একটা হলো বিভব শক্তি আর একটা গতিশক্তি। এই যে বিভব শক্তি আর গতিশক্তি, ক্লিয়ার? জি স্যার। এখন আসো গতিশক্তি। গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তির ইকুয়েশন হলো 1/2 mv স্কয়ার। এরপরে সমীকরণ লেখার ক্ষেত্রে সংঘর্ষের আগে সংঘর্ষের পরে এগুলো এখানে কিছু কিছু থিম আছে, যার এখানে কিছু অঙ্ক আছে। বিভব শক্তি, একটা বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য একটা অবস্থায় নিয়ে গেলে ওই বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটিকে বলা হয় বিভব শক্তি। এই যে স্প্রিংটা স্বাভাবিক আছে, একে চাপ দিয়ে ধরা হচ্ছে, ওই স্প্রিং এর মধ্যে যে শক্তি সঞ্চিত হচ্ছে তার নাম হলো বিভব শক্তি। এখন আমরা দেখতে পাচ্ছি একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে তোলা হয় তাহলে সেখানে কৃত কাজ বা সঞ্চিত শক্তি হবে হলো ডাব্লিউ ইকুয়াল টু এফ এম এইচ জি, মানে উচ্চতা, অর্থাৎ এম জি এইচটা আমাদের এখানকার মূল মান আর কি। শক্তির বিভিন্ন উৎস, নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি হলো যে শক্তিকে আমরা বারবার ব্যবহার করতে পারি, সেটি হলো নবায়নযোগ্য শক্তি। যেমন সূর্যালোক, বায়ু প্রবাহ, সমুদ্রের ঢেউ ইত্যাদি, এগুলোকে বারবার ব্যবহার করা যায়। অনবায়নযোগ্য শক্তি যে শক্তিটা একবার ব্যবহার করলে এটিকে আর নতুন করে ব্যবহার করা যেতে পারে না। যেমন কয়লা, গ্যাস, এগুলোকে একবার পোড়ানো হলে একবার ব্যবহার করলে এটিকে আর পুনরায় ব্যবহার করা যায় না, যায় কি? না স্যার। এখন স্যার তাহলে জ্বালানি, একটা প্রশ্ন আসে স্যার, বলো। একটু স্যার প্রশ্নটা, শক্তি যেহেতু স্যার কখনো মানে বিনাশ হয় না, তাহলে আবার এই যে নবায়নযোগ্য শক্তিতে বিনাশ হয়ে যাচ্ছে, কথা তো স্যার তাহলে মিলতেছে না। না, বিনাশ কেমনে হলো বলো? তুমি নদীতে বাঁধ দিছো, পানি ফুলে কোথায় উঠিচ্ছে? উপরে উঠিচ্ছে। ওই পানিতে জি যখন স্যার। ছেড়ে দিচ্ছ তখন তখন ওই ফুলে ওঠা পানি নিচের দিকে খুব দ্রুত গতিতে পড়ছে। এখানে তো তুমি কোনো কাজ করোনি, তো তুমি বাঁধটা দিয়ে রাখছো, পানি শুধু ওই মানে একটু ফুলে রাখবে এই। জি স্যার। এখন এই পানিকে তুমি পুনরায় ব্যবহার করো তাতে সমস্যা নাই তো। এখন তুমি যদি বলো তাহলে এখানে কি হয়েছে, এই যে মেঘ যে পানিগুলোকে উড়ে নিয়ে বৃষ্টি আকারে পাহাড়ের উপর ছেড়ে দিছে, ওই সময় মেঘ ওই কাজটা করছে, বুঝছো? জি স্যার। নিউক্লিয় শক্তি, আমরা নিউক্লিয়ার পারমাণবিক প্রকল্পের বিষয়টা নিয়ে আমরা পরে যেহেতু কথা বলবো, ঠিক সেই কারণের জন্য আমরা এখানে এটা নিয়ে বিস্তারিত কথা বলছি না, শুধু এইটুকু বলছি যে নিউট্রন দ্বারা যদি ইউরেনিয়ামের মতো ভারী পদার্থকে আঘাত করা হয় তাহলে সেখান থেকে শক্তি নির্গত হয়। দেখো, নবায়নযোগ্য শক্তির মধ্যে জলবিদ্যুৎ, আমরা জলকে নদীতে বয়ে দেওয়া দেখছি, এর মাঝখানে বাদ দিয়ে আমরা অনায়াসে কিন্তু জলবিদ্যুৎ তৈরি করতে পারি। বায়োগ্যাস, বায়োগ্যাসটা হলো বায়োগ্যাস প্লান্টেরই একটি ভিন্ন রূপ, যেখানে
বিভিন্ন পচা আবর্জনাগুলোকে পচিয়ে আমরা এই গ্যাসটা তৈরি করে নিতে পারি। সৌরশক্তি শুনে আমরা সবাই অবাক হব যে মাত্র 20 কোটি ভাগের 1 ভাগ পরিমাণ সৌরশক্তি আমরা ব্যবহার করি, আর তারও অতি সামান্য পরিমাণ অংশ ব্যবহার করি। ফলে আমি একটা হিসেবে দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে সারা দেশে যে পরিমাণ শক্তি সূর্য থেকে ব্যবহৃত হয়, মানে হওয়ার সুযোগ আছে, সেটার মাত্র 1.5-2 ঘন্টা ব্যবহার করলে ওই রাষ্ট্র পুরোটা সারা সারা বছর ধরে চলতে পারবে। তো এই জন্য আমরা এই মানে যে পরিমাণ শক্তি পতিত হচ্ছে তার অতি সামান্য অংশ ব্যবহার করছি। এরপরে আছে তোমার ভূতাপীয় শক্তি। ভূপৃষ্ঠের অভ্যন্তরে বিভিন্ন বস্তু আছে যেগুলো প্রচন্ড তাপে উত্তপ্ত হয়, এটা ভূতাপীয় শক্তি। আমরা ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে গরম অংশ থাকে, অর্থাৎ বিশেষ করে অগ্নিগিরির আগুন উৎপাতের জন্য লাভাগুলো উপর দিকে আসে, যদি কোনো কারণে আটকে যায়, সেখান থেকে প্রচুর তাপ নির্গত হয় এবং এই ধরনের ভূতাপীয় অপশন তৈরি করে। এখন শক্তি যে রূপান্তর হচ্ছে, এর পরিবেশের উপর কিন্তু কি প্রভাব ফেলছে? আমরা অবশ্যই বলবো বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ায় যে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করি, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটি কিন্তু পরিবেশের জন্য খুবই খুবই ক্ষতিকর। এবং কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সহ বিভিন্ন যে সিএফসি গ্যাস তৈরি করছে, এগুলো নানাভাবে পরিবেশকে ইফেক্ট করছে এবং গ্রিন হাউস ইফেক্টের ফলে একসময় তোমার সমুদ্রের পাহাড়ের চূড়ায় যে তোমার বিভিন্ন ঠান্ডায় জমে থাকা হিমবাহ আছে, সেগুলো ক্রমান্বয়ে গলে যাবে এবং প্রচুর পরিমাণে পানির স্রোত সমুদ্রে মিশবে এবং এর ফলে একসময় পানিতে সমুদ্র ফুলে উঠবে এবং সমুদ্র তীরবর্তী এলাকাগুলো কিন্তু ডুবে যাওয়ার একটা ঝুঁকির মধ্যে আছে। বাংলাদেশও এই ঝুঁকির মধ্যে কিন্তু আছে। ঠিক শক্তি নিত্যতা বিধি, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক বা একাধিক রূপে শুধু পরিবর্তন করা যায়। এটাকে বলা হয় শক্তি নিত্যতা বিধি। না মানে স্যার, আমার প্রশ্নটা আসলে করাটা একটু ভুল হয়েছিল। আমি বলতে চাইছিলাম যে অনবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি স্যার আসলে শেষ হয়ে অনবায়নযোগ্য যাচ্ছে। শক্তিটা তুমি একবারই ব্যবহার করছো। যেমন জীবাশ্ম জ্বালানি যারা আছে, তাদের দেহের, উদ্ভিদ প্রাণী দেহের নির্যাস অংশ ওখানে জমে জমে এটা তৈরি হয়। সুতরাং দেহের অংশগুলো পচিয়ে গলিয়ে যা থাকে সেটাই হলো তোমার। হ্যাঁ বলো। মানে স্যার, এই যেহেতু বলা হয়েছে শক্তি স্যার কখনো শেষ হবে না, কিন্তু স্যার অনবায়ন যোগ্য যোগ্য শক্তি হলো একটা শক্তি, ওটা তো স্যার আবার শেষ হয়ে যাচ্ছে। না 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 না, কখনোই শেষ হচ্ছে না। তুমি যে কার্বন পোড়াচ্ছ, গ্যাস পোড়াচ্ছ, এখানে তাপ শক্তি পাচ্ছ, আলোক শক্তি পাচ্ছ, আর অবশেষ অংশ যদি থাকে সেটা থেকে যাচ্ছে। সবগুলো যোগ করলে তোমার আবার ওই আগের শক্তি পাওয়া যাবে। অন্যান্য শক্তি তার মানে রূপান্তরিত হয়ে হ্যাঁ, যায়। রূপান্তরিত হয়ে গেল তো, হয়ে গেল, সেটা তুমি ব্যবহার করলে। জি স্যার, এখন বুঝাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় বিভিন্ন শক্তি রূপান্তর, এটা তুমি রিডিং করলেই পারবা, এটা কিন্তু সহজ আছে, আছে না? বুঝতে পারছো কি? এগুলো কিন্তু তুমি এমনি পারবা। আমি যেটা পারবা না সেটা বুঝে দেই, সেটা হলো পারমাণবিক ভর। ইউরেনিয়াম কে এখানে সমৃদ্ধকরণ করে যদি এই চুল্লির মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা গলে তোমার সেখান থেকে E=mc² সূত্র প্রয়োগ করে আমরা অতি সহজেই দেখাতে পারি যে ভর ধ্বংস করলে সেখানে বিপুল পরিমাণে শক্তি মুক্ত হয়। বিশেষ করে আলোর বেগের এটা গুণিতক আকারে মানে বৃদ্ধি পায়। এই জন্য বলা হচ্ছে যে একসময় পৃথিবীর অন্যান্য সোর্স ফুরিয়ে গেলেও এই পারমাণবিক প্রকল্পের সোর্স সহজে ফুরিয়ে যাবে না। ভর শক্তির সম্পর্ক E=mc²। আমরা জানি যে শক্তি এটা প্রকাশ করা হচ্ছে, এম হলো ভর আর ই হলো ইলেকট্রনের চার্জ।
এবং দেখো এখানে দেওয়া আছে কিন্তু নিউট্রন দিয়ে আঘাত করা হলো, এটা অস্থায়ীভাবে দুইটা পরমাণুর অংশে ভাগ হয়ে গেল, তারপর সেখান থেকে ইলেকট্রন মানে নিউট্রন গুলো দেখো কিভাবে বের হয়ে আসতেছে। পরবর্তীতে যারা তিনটা পরমাণুকে আঘাত করবে তারাও তিনটে তিনটে করে নিউট্রন বের করবে, অর্থাৎ 27টা নিউট্রন বের হবে। এভাবে আমরা দেখতে পারি 27 থেকে 81 এবং অন্যান্য অপশন গুলো কিন্তু মিলে যায়। পাওয়ার, কাজের হারকে ক্ষমতা বা পাওয়ার বলে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ হয়। ক্ষমতা, কর্মদক্ষতা হলো এটা কোনো কার্য খুব ভালো করে সম্পূর্ণ করার একটা বিশেষ ধরনের গুণ। এখন দেখো কোনো যন্ত্র বা কোনো সিস্টেমে আমরা শক্তি প্রদান করলাম, ওই শক্তি বা ওই কাজের পরিমাণ ভাগ কার্যকর কাজ ভাগ হলো প্রদত্ত শক্তি। এখান থেকে এটা দেয়া আছে, এই যে মোটামুটি শেষ। দেখো এখান থেকে গাণিতিক যদি অংশ আসে তো এটা মাথায় রাখো, ঘ নম্বরে গিয়ে কিন্তু কন্ডিশন চেঞ্জ করে বলা হয় যে এই ধরনের ইয়াগুলো সলভ করা যায় কিনা, এটা কি হবে এরকম।